আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এই বিভাজন হতে দেবে না। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান জনগণের মানসিকতায় পরিবর্তন এনেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায়। মহাসচিব বলেন, দেশ ও দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে ছাত্রদলকে। ইতিমধ্যে দেশ গঠনের দায়িত্ব পেলে প্রথম 1 বছরের মধ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা সাজানো হয়েছে বলেও জানান তিনি। সেই সাথে সকল ধরনের অপপ্রচার মোকাবেলায় ছাত্রদলকে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। গত 14 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমান সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন বলেও জানান ডক্টর জাহিদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য আছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটা বলেছেন, বেগম খালেদা জিয়ার কিন্তু বিদেশে যাওয়ার বিষয়টি নির্ভর করে তার শরীরের অবস্থার উপর। এটি জানিয়েছিল গতকাল ডাক্তার এজেডএম জাহিদ। এখন পর্যন্ত আমাদের কাছে এমন তথ্যই রয়েছে, এর বাইরে নতুন কোনো হালনাগাদ তথ্য আমরা পাইনি। তবে আরেকটি বিষয়, বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান গতকাল বিকেলে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তিনি দীর্ঘক্ষণ এই হাসপাতালে অবস্থান করেছেন। পাশাপাশি হাসপাতালে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনিও কিন্তু অনেকক্ষণ এই হাসপাতালে অবস্থান করেছিলেন। আমরা যেটা জানতে পেরেছি, ডাক্তার জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কর্তব্যরত ডাক্তার যারা রয়েছেন তাদের সমন্বয়ে রাতে একটা বৈঠক হয়েছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের কাছে জানতে চেয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি যে গতকাল রাতে আসলে ডাক্তার জুবাইদা রহমান বসেছিলেন কিনা এবং বিদেশে যাওয়ার বিষয়ে ডাক্তারদের কাছে কোনো পরামর্শ চেয়েছিলেন কিনা। এরকম আনুষ্ঠানিক কোনো বিবৃতি কিন্তু বিএনপির পক্ষ থেকে বা ডাক্তার এজেডএম জাহিদের পক্ষ থেকে আমরা পাইনি। আর আরেকটি বিষয় হচ্ছে, বেগম খালেদা জিয়াকে বহনকারী যে বিমানটি জার্মানি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে, সেটিও এখন পর্যন্ত আসবে কিনা ওই ব্যাপারে নিশ্চিত নয়। তবে জার্মানির এফএআই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য বাংলাদেশের বেসামরিক সিভিল এভিয়েশন বা বিমান কর্তৃপক্ষের কাছে একটা অনুমোদন চেয়েছে, যাতে করে একটা এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারে। তবে সেই অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়াকে জার্মানি নেওয়া হবে কিনা সেই বিষয়টিও কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে এখন পর্যন্ত আমরা বলতে পারি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। সিনথিয়া, এভার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। পরবর্তী সংবাদে আপডেট পেলে আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ।
জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন চলছে। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে সকাল থেকে মরদেহ উত্তোলন শুরু হয়। এর আগে ব্রিফিংয়ে সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, অজ্ঞাত লাশের 10 জনের পরিবারের আবেদন পেয়েছেন তারা। অন্য অজ্ঞাতদের মরদেহের ডিএনএ সংরক্ষণ করা হবে। কেউ দাবি করলে ডিএনএ মিলিয়ে দেখে ফেরত দেওয়া হবে। রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন করা হবে শুনে ছুটে আসেন অনেক স্বজনরা। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, বহু খোঁজাখুঁজি করে তাদের পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। হাসপাতাল এবং আঞ্জুমান মফিদুল থেকে নিহতদের ছবি দেখিয়ে বলা হয় মরদেহগুলো রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে। এজন্য লাশ ফিরে পেতে এবং চিহ্নিত করতে কবরস্থানে অবস্থান করছেন তারা। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউড করবো আমরা। এটা হচ্ছে প্রসিডিউর। দর্শক, এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন এআর বাদল। বাদল, মরদেহ উত্তোলনের সবশেষ তথ্য কি রয়েছে জানাবেন? সিনথিয়া, এখন চলছে 10:30টার দিকে শুরু হয়েছে মরদেহ উত্তোলনের কাজ। আমরা দেখেছি যে সিআইডির যে ফরেনসিক টিম রয়েছে সেটির পাশাপাশি আন্তর্জাতিক মানের যাতে এই কাজটি হয় সেজন্য বিদেশি বিশেষজ্ঞ রয়েছেন, তারা একই সাথে রয়েছেন এবং মরদেহ উত্তোলনের কাজ করছেন এবং নমুনা সংগ্রহ করছেন। আজকে ঠিক কয়জনের তোলা যাবে সেটি নিয়ে একটি কথা রয়েছে, যে সিআইডি প্রধান বলছিলেন যে আজকে যেহেতু প্রথম দিন, আজকে কিছুটা ধীরগতি হতে পারে, এরপরে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে, যেহেতু 114টির কথা বলা হচ্ছে মরদেহ এবং এই সংখ্যা মূলত আরও বেশি হতে পারে বলে যারা স্থানীয় এসেছেন এবং যারা এই জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন সংগঠনে কাজ করেন তারা এটি দাবি করছিলেন। সুতরাং এটি হয়তো আরও সময় লাগতে পারে এবং এই ডিএনএ টেস্ট করে এগুলো সংরক্ষণ করা হবে। যাদের এর মধ্যে আবেদন পাওয়া গেছে তাদেরকে এটার সাথে ক্রস ম্যাচ করে তাদের শনাক্ত করে পরিবারের কাছে, যদি পরিবার চায়, লাশ যে আনুষ্ঠানিকতা আছে আইনি সেটি শেষ করে তারা নিতে পারবেন, অথবা এখানেই আবার দাফন করা হবে এবং সেই ক্ষেত্রে অন্য যে মরদেহগুলো ডিএনএ পাওয়া যাবে, যেগুলোর হয়তো স্বজনরা এখনও আসেনি বা জানেন না, সিআইডির হটলাইন নাম্বার থাকবে, সেই হটলাইনে তারা যোগাযোগ করে যেসব জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে যারা এখনও তাদের স্বজনদের পাননি, তারা সিআইডির সাথে যোগাযোগ করে যে ডিএনএগুলো সংরক্ষণ করা হবে সেগুলোর সাথে ক্রস ম্যাচ করে তারা পরিবারের কাছে এই লাশগুলোর যে পরিচয় সেটি শনাক্ত হলে পরিবারের কাছে লাশগুলো ফিরিয়ে দেওয়া হতে পারে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এটি কন্টিনিউয়াস প্রসেস। পরবর্তী সংবাদে আরও আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ। আমদানি শুল্ক কমানো সহ 6 দফা দাবিতে রাজধানীর আগারগাঁও বিটিআরসির সামনে অবস্থান নিয়েছে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। সকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন তারা। বিটিআরসি ভবনের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তহিদুর রহমান। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বেশ কিছুদিন ধরে বিটিআরসি মোবাইল ব্যবসায়ীদের সাথে মোবাইল ব্যবসায়ীদের সাথে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে ঝামেলা চলছিল। এর মধ্যে সম্প্রতি বিটিআরসি একটা নিয়ম করেছে, NEIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, অর্থাৎ এই একটা ডাটা সিস্টেম, এর মাধ্যমে যত মোবাইল বাংলাদেশে ব্যবহার করা হবে সেই মোবাইলগুলো এই ডাটার আওতায় চলে আসবে। তো সেটা নিয়ে সম্প্রতি বিটিআরসি একটা ঘোষণা দিয়েছিল, আগামী 16ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যতগুলো মোবাইল সেট থাকবে সেগুলো সব NEIR এর আওতায় চলে আসবে। এই ঘোষণার
কারণে বাংলাদেশের যত মোবাইল ব্যবসায়ী আছেন, বিশেষ করে ঢাকা শহরের যত মোবাইল ব্যবসায়ী আছেন, তারা এই মুহূর্তে বিটিআরসি ভবন ঘেরাও আন্দোলন কর্মসূচি রেখেছে। তাদের আরও কয়েকটা দাবি আছে, সেই দাবিগুলোর মধ্যে তারা বলছেন যে সরকার এই মুহূর্তে একজন প্রবাসী বৈধভাবে 3টি মোবাইল আনতে পারবেন, একটি ব্যবহার করা আর 2টি অতিরিক্ত। তাদের দাবি হচ্ছে আরও একটু বাড়াইতে হবে, এবং তারা বলছেন বৈধভাবে আমদানি করা মোবাইলের যে ভ্যাট আছে সেই ভ্যাটেরও পরিমাণ কমানোর তারা দাবি জানিয়েছেন। সব মিলিয়ে সকাল থেকে বিটিআরসি ভবনের এই চতুর্পাশে সব মোবাইল ব্যবসায়ীরা অবস্থান করছেন। তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো সিনথিয়া, বিটিআরসি ভবনের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠক বসেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নিয়ে পর্যালোচনা হবে। ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ে ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত হবে। বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত আছেন। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে 10 ডিসেম্বর বঙ্গভবনে যাবে নির্বাচন কমিশনের সদস্যরা। এরপরে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আওয়ামী লীগের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ শুনানি। এর আগে গত 23 নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনে সাক্ষ্য গ্রহণ হবে আজ। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সংবিধানের 15 সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় এই শুনানি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলায় পক্ষভুক্ত হন। গত বছরের 17 ডিসেম্বর পৃথক 2টি রিটের শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ 15 সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে এ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে সুজন সম্পাদক সহ 4 জন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। 2011 সালে আওয়ামী লীগ সরকার সংসদে 15 সংশোধনী আইন পাশ করে। ওই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। আমদানি অনুমতি দেওয়ার পর বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলির খুচরা বাজারে কেজি প্রতি 10 টাকা কমে দেশি পেঁয়াজ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সে সাথে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দামও কেজি প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 100 টাকায়। পাবনায় কেজিতে পেঁয়াজের দাম কমেছে 25 থেকে 30 টাকা। বাজার সহনীয় রাখতে গতকাল সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। প্রতিদিন 50টি করে আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। বাজারে হঠাৎ দাম বাড়তে থাকা পেঁয়াজের সরবরাহ ও দামের বিষয়ে জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ এবং বায়েজিদ বোস্তামি। সাইফুল, পেঁয়াজ আমদানির খবরে ভোগ্যপণ্যের বড় বাজার খাতুনগঞ্জে কি প্রভাব দেখছেন, বিস্তারিত জানাবেন। যে সিনথিয়া আসলে যেমনটি বলেছেন, আমি যদি একটু বলে থাকি এই পেঁয়াজটির কথা, এটি গতকালকেও কিন্তু বিক্রি হয়েছিল 120 টাকাতে এবং যারা কিন্তু আসলে এই পেঁয়াজটি ক্রয় করেছেন তাদের ক্রয় মূল্য ছিল 140 টাকা। সেই পেঁয়াজ আজকে কিন্তু 100 টাকাতেও কিন্তু বিক্রি হচ্ছে না বলে এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু জানিয়েছেন। শুধুমাত্র গতকালকে আসলে আমদানি অনুমতি দেওয়ার পরপরই কিন্তু খাতুনগঞ্জে কিন্তু বড় ধরনের পেঁয়াজের একটা ধস নেমেছে এবং
একই সাথে এখানে কিন্তু আসলে যদি বলে থাকি আসলে একেবারে পুরোপুরি কিন্তু আসলে একটা বড় ধরনের দশ নেমেতে এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা সেটা বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে কিন্তু 65 টাকা, এবং যে পেঁয়াজ 140 টাকা করে তারা কিনেছেন সেই পেঁয়াজ আজকে কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকাতে 95 টাকাতে, এবং যেটি 60-65 টাকা ছিল গতকালকে সেটাও কিন্তু এখন 50-55 টাকাতে নেমে এসেছে। তবে এখানকার যারা বিক্রেতা আছে তারা বললো কিন্তু আসলে খাতুনগঞ্জে পেঁয়াজের কোনো সমস্যা নেই এবং স্বল্পতা নেই, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, এবং একই সাথে এখানে দেখা যাচ্ছে যে কি আসলে ক্রেতার সংকট দেখা দিয়েছে। এখন প্রতিটি দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, কিন্তু ক্রেতা নাই বললেই চলে। বিক্রেতারা সকাল থেকে কিন্তু আসলে তাদের দোকানগুলি খুলে কিন্তু বসে আছেন, কিন্তু এখানে কিন্তু আসলে সেরকম ক্রেতা দেখা যাচ্ছে না। বিক্রেতাদের কিন্তু একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে আসলে যেই আমদানি অনুমতি দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা, যেহেতু কৃষকরা মাত্র নতুনভাবে আসলে পেঁয়াজ লাগাচ্ছেন। এই পেঁয়াজ আসলে উঠার আগে যেহেতু আমদানি অনুমতি দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে যারা কৃষক তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করবেন এখানকার ব্যবসায়ীরা। আমরা চলে যাবো আসলে ঈশ্বরদীতে, আমাদের আরেক সহকর্মী রয়েছে বাইজিৎ, সেখানে। বাইজিৎ, আপনি কি আমাকে শুনতে পারছেন? সাইফুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে পাবনার ঈশ্বরদীর বাজারের আমবাগান এলাকায় রয়েছি। মূলত এই আমবাগান এলাকা থেকেই উপজেলার যত খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা রয়েছে তারা এখান থেকে এসে পেঁয়াজ কিনে নিয়ে যান। তো আজকে বাজারে এসে যেটি দেখেছি যে গতকালকে দামের তুলনায় অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে অন্তত 20 থেকে 30 টাকা কমেছে। আজকে সকালে এসে যেটি আমি দেখছি যে নতুন ওঠা যে মুড়ি কাটা পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে পাইকারি দরে 80 টাকা কেজি, আর পুরনো পেঁয়াজ যদিও সেটি খুব কম দেখতে পাচ্ছি বাজারে, তারপরেও যাদের কাছে রয়েছে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আপনাদের দুজনকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।